এই যে উৎসবমুখর পরিবেশ, এটি দেখার জন্য বাংলাদেশের মানুষও বসে আছে। এজন্য আমরা মনে করি শুধু জামাত ইসলামের নয়, সকল রাজনৈতিক দলই নির্বাচনের কার্যক্রম শুরু করা উচিত। যে যেখানে আছেন সবাই আসেন, একসাথে বাংলাদেশে আমরা কার্যক্রম শুরু করি। তাহলে আমাদের প্রতিযোগিতা হবে, আমরা জনগণের জন্য কে কি করতে পারি। আমাদের প্রতিযোগিতা হবে ভালো কাজের, আমাদের প্রতিযোগিতা হবে ইতিবাচক কাজের, আমাদের প্রতিযোগিতা হবে গঠনমূলক কাজের। আমি আগেও বলেছি, আজকেও বলছি, আমরা মন্দের বিপরীতে, আমরা মন্দদের জবাব দিতে চাই না। আমরা মন্দের বিপরীতে আমরা ভারতের জবাব দিতে চাই। যারা আমাদেরকে গালি দেবেন, আমরা তাদেরকে ভালোবাসা শিখাবো। যারা আমাদের বিরুদ্ধে কথা বলবেন, আমরা তাদেরকে সত্য এবং সুন্দর বলতে শিখাবো। যারা আমাদের ভাইদের আঘাত করার চেষ্টা করবেন, যারা আমাদের পোস্টার ছিলেন, আমরা আমাদের পোস্টারটা আবার লাগাবো। আমরা মনে করি এইভাবে চলতে থাকি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি একদিন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এবং কিছুটা তো শুরু হয়েছে না? জামাত ইসলাম যে স্টাইলে প্রার্থী দেওয়া শুরু করছে, এখন অনেক রাজনৈতিক দল প্রার্থী দিচ্ছে। রাজনীতি করে না কখনো, কিন্তু তারা প্রার্থী পাচ্ছে। আমরা সম্প্রতি দেখলাম ঢাকা একটা আসলে আমাদের আরমান থেকে প্রার্থী করেছে, শহীদ মীর কাসেম আলীর সন্তানকে, ব্যারিস্টার আরমান থেকে। একই আসলে আরেকজন গুম হওয়া সুমন ভাইয়ের বোনকে তুলিয়া বাকি নমিনেশন দেওয়া হয়েছে। তুলিয়া বা কখনো রাজনীতি করে নাই। আমি মনে করি এটাও একটা সংস্কার এবং ইতিবাচক দিক আমি মনে করি। এবং তুলিয়া বাসী বক্তব্য বলেছে যে আরমান ভাইয়ের মতো আমি আমার হারিয়ে যাওয়া ভাইয়ের বন্ধ পাই, এটি রাজনৈতিক সংস্কার হবে। আমি মনে করি এই ভারতীয় প্রতিটি আসনের প্রার্থীরা একে অপরের সমালোচনার পরিবর্তে আমরা যদি ইতিবাচক কাজগুলো বলার চেষ্টা করি, ইতিবাচক দিকগুলো ফুটে তোলার চেষ্টা করি, আমার দোকানে কি মান আছে, আমার কি প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের যদি প্রশংসা করি, তাহলে আমি মনে করি রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাকে জুলাই মাসের 16 তারিখে প্রার্থী ঘোষণার পর থেকে এই এলাকার কাহাল নন্দীগ্রামের একেবারে উত্তরের কালায়ের নলডুবি থেকে শুরু করে দক্ষিণের আমাদের ভাটগ্রাম, ভাটলার শেষ সীমানা প্যাংগাছাড়ি তো আছে আপনার একেবারে পূর্বের দিকে, ঠিক আছে, এবং এদিকে যা আছে একেবারে খালতা মাঝগ্রামের এই গতকাল গুলিয়া কৃষ্ণপুর থেকে শুরু করে ভরতেতুলিয়া, মধ্যতেতুলিয়া, ভরতেতুলিয়া যে এলাকাটা আছে থেকে শুরু করে এমন কোনো গ্রাম নাই, এখন কোনো ওয়ার্ড নাই যেখানে যাওয়ার চেষ্টা করি। যদিও সবগুলো পাড়াতে এখন যাওয়ার সুযোগ পাই নাই আমি। মোটামুটি 90 থেকে 95% ওয়ার্ডগুলোতে ভিজিট করার চেষ্টা করেছি। আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করি, একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, 54 বছরের বাংলাদেশের যে রাজনৈতিক ব্যর্থতা, এই ব্যর্থতায় আমরা ভালো রাস্তা পাই নাই। আমাদের কৃষকেরা তার একজন কৃষক হিসেবে ভালো সুযোগ সুবিধা পায় নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোয়ালিটি এডুকেশন নাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ নাই, আমাদের হসপিটালগুলোতে ভালো সার্ভিস নাই। প্রতিটি জায়গায় অস্থিরতা রয়েছে, প্রতিটি জায়গায় সিস্টেমের বাহিনীকে নতুন একটি সিস্টেম দাঁড়িয়ে গেছে। জামাত ইসলামী বাংলাদেশ নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যে সংস্কার চায়, যে বাংলাদেশকে রিবিল্ড করতে চায়, সেই বাংলাদেশে দেশের মানুষকে নিয়ে আমরা নতুন করে বাংলাদেশ করতে চাই। আমাদের এই বাংলাদেশের সম্পদের অভাব নেই, আমাদের মানব সম্পদের অভাব নেই, আমাদের যোগ্যতা সম্পন্ন মানুষের অভাব নেই, কিন্তু আমাদের সৎ এবং দক্ষ এবং যোগ্যতার এই সমন্বয় না থাকার কারণে বাংলাদেশের রন্ধে রন্ধে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে গেছে যে বাংলাদেশকে চেষ্টা করলেও আমরা এগিয়ে যেতে পারছি না। আল্লাহ যদি জামাত ইসলামকে সম্মানিত করে, আমাদের প্রধান দায়িত্ব হবে, আমাদের প্রধান কর্তব্য হবে বাংলাদেশকে ধারাবাহিকভাবে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায় এই লড়াইয়ে। আপনি যেমন বলেছেন আমার এমপিরা দুর্নীতি করবে না, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, আমরা বাংলার জনগণকে নিয়ে একসাথে দুর্নীতিকে নির্মূল করবো ইনশাআল্লাহ। আমাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এক বাহিরে ভালো কিছু চিন্তা করতে পারি না।
সরকার যদি রাস্তার জন্য 100 টাকা দেয়, অনেক সময় জনগণ 20-30 টাকা তার ভাগ পায় না, ঠিক না? ঠিক কিনা? এই যে পার্শ্ববর্তী জামগ্রামে গত মাসে একটা রাস্তা উদ্বোধনের পরে 3 সপ্তাহ পরে দেখলাম রাস্তা খুলে পড়ে গেছে, ফেসবুকে দেখলাম। এখানে কি অনেক কোয়ালিটিফুল রাস্তা করছিল, তাই না? কোনো দুর্নীতি ছিল না, তাই না? সম্মানিত উপস্থিতি, এটা শুধু একটা দুটো জায়গা নয়, রন্ধে রন্ধে আমাদের দুর্নীতি ভাবে ছড়িয়ে গেছে। শুধু রাস্তা নয়, স্কুল নয়, শিক্ষা প্রতিষ্ঠান নয়, পুরো বাংলাদেশকে আমাদের নতুন করে এই দুর্নীতি মুক্ত করতে হলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ শ্রেণীর নির্মূল করা কোনো সম্ভব নয়। বক্তব্য দিতে গেলে রাস্তার কথা আসে, কারণ এই কাহালনন্দী গ্রামের যেখানে যায় সেখানে সবার একটাই দাবি, ভাই শুধু আমাদের একটা রাস্তা দেন। বিশ্বাস করেন, আজ পর্যন্ত একটা মানুষকে আমি পাই নাই যে বলেছে আমাকে খাবার দেন, আপনি টেবিলে আমাদের সংসার দেখবেন, এরকম কাউকে পাই নাই। সবাই একটা কথা বলেছে, ভাই আমাদের যদি একটা রাস্তা দেন। কয়েক মাস আগে আমাদের উত্তর কাহালুতে, আমি ইউনিয়নের নাম বলতেছি না, ইউনিয়নের নাম বলে চেয়ারের সাথে খুব কষ্ট পায়। উত্তর কাহালুতে এক ইউনিয়নে কয়েকটা ওয়ার্ডে কোনো উন্নয়নের সময় এক অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক কাঁপতে কাঁপতে আসছেন, এসে আমাকে দেখা করতে আসছেন। এসে বলতেছেন, আমি ভাবছি হয়তো কোনো সহযোগিতা চাইবে। কাঁপতে কাঁপতে বলতেছেন, আমি কয়েক মাস ধরে অপেক্ষা করতেছি, তোমার সাথে বাবা একবার দেখা করবো। আমি একটা দাবি নিয়ে আসছি। কি দাবি? দুইটা দাবি নিয়ে আসছি। কি দাবি? বলতেছে, এই যে রাস্তা, এই রাস্তাটা তুমি এমপি পেলে বাবা একটু পাকা করে দেওয়ার ব্যবস্থা করি। একটা মানুষ, সে গাড়িতে চড়তে পারে না, সে লাঠি দিয়ে হেঁটে হেঁটে অন্য সহযোগিতা করতে পারে না, সেই মানুষটার দাবি, আমার একটা রাস্তা করে দাও। আর আমার বাবার জমির উপর এই প্রাইমারিটা করেছিলাম, এই প্রাইমারিটাকে স্কুলের মাঠে পানি জমে আছে, বাচ্চারা অ্যাসেম্বলি করতে পারে না, যদি সুযোগ হয় তুমি বাবা এমপি হওয়ার পরে দুইটা কাজ একটু করে দিবা। দেখেন এই মানুষগুলোর কি পরিমাণ তার দেশ সমাজের জন্য ভালোবাসা। এই ভালোবাসা যদি আমাদের সরকার এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্ব থাকতো, তাহলে বাংলাদেশ এই 54 বছর পরেও এই বাংলাদেশ দ্বিতীয় বিশ্বের গরিব দেশ হিসেবে আমাদের পরিচিত থাকতো না। গতকাল আমি খালতা মাছ গ্রামে ছিলাম। এই খালতা মাছ গ্রামে দেওগ্রাম পার হয়ে যখন ঢুকি, আমাদের নিমাই দিদি থেকে শুরু করে নিমাই দিদি, সারা আচুয়ার পাড়া, বিশাল পাড়া, এরপরে পারসুন পার হওয়ার পরে এই যে গুলিয়ার পাড়া, কৃষ্ণপুর, তারপরে উপরে এসে গোপালপুর, এই পাশে জামালপুর, তারপর বাসো থেকে শুরু করে সামনের দিকে যে গ্রামগুলো আছে একটা এলাকা, তারপর আরেকটু এসে আপনার ভাটগ্রামে এসে এই পাশে আপনার বুসকুর, লুসকুর, তারপর নন্দনবাড়ি যে এলাকাগুলো আছে, রাস্তাঘাটের অবস্থা এত খারাপ যে 2025 সালে এসে যে আমাদেরকে এত খারাপ মুহূর্তের মধ্যে পার হতে হয়, এটা না দেখলে বিশ্বাস কেউ করতে পারবে না। আমি ঢাকায় একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলাম। আমার এলাকার নির্বাচনের একবার ঘুরে আসবেন, ঘুরে বুঝতে পারবেন এই এলাকার মানুষগুলো বর্ষার 4 মাস কিভাবে কোয়ারেন্টাইন থেকে সময় কাটায়। ঘর থেকে তারা বের হতে পারে না, বাচ্চা স্কুলে যেতে পারে না। সেদিন নিমাই দিদিতে একটা ভিডিওতে দেখলাম যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে তক্তাই করে নিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, কারণ রাস্তা শুকাইছে, কিন্তু রাস্তার নিচে এত বেশি কাদা ছিল যে রাস্তায় কোনো গাড়ি চলে পাঁচ করতেছে, এই গরমের ভিতরেও এখনো পাঁচ করতেছে, রাস্তা এখন চলার অবস্থা নাই, তক্তাই করে হসপিটালে যাচ্ছে। এর চেয়ে খারাপ নজির 2025 সালে হতে পারে না। আবার এই কিছু কিছু এলাকাগুলোতে এজন্য শুধু চেয়ারম্যানকে বলতে লাভ নাই, চেয়ারম্যান বাইরে মন খারাপ করবে না প্লিজ, কারণ এই সব কাজ তো আপনার সাথে রিলেটেড না। একটা ইউনিয়নের ডেভেলপমেন্ট সব কাজ আপনার সাথে রিলেটেড না, অনেক কিছু রিলেটেড। কিন্তু এই এলাকায় যার জনপ্রতিনিধি ছিলেন,
আমি সব বাদ দিলাম। 1991 সাল থেকে শুরু মধ্যবর্তী পর্যন্ত প্রতিটা বছর যদি আমাদের কিছুটা কাজ হতো, কিছু কিছু করে যে কাজ হতো, কিছু কাজ হয়েছে কারণ সব এলাকায় যদি কিছু কিছু কাজ হতো, তাহলে এই 25 সালে এসে এত খারাপ অবস্থা আমাদের থাকতো না। আমাকে যখন প্রার্থী করা হলো, দিয়ে দিতে আমাদের এলাকার নাম্বার পর্যন্ত নাই, গুরুত্বপূর্ণ রাস্তার রান্না নাম্বার পর্যন্ত নাই। কিছু কিছু এলাকায় যখন গাড়ি নিজের খুব খারাপ লাগে, আমার এটা একজন না দুইজন না 50 জন পাইছে এরকম। আমি বাবা মা মেয়েতে আমাদের এলাকার মেয়েদের বিয়ে হয় না, বিয়ে পিছিয়ে যায়। একটা জায়গা আছে আপনার ভাটলা রুস্তুমপুরে, আমি আঞ্চলিক বক্তব্যের সামনে যাচ্ছি, হাতের বাম পাশে দোতলা থেকে একজন বলতেছে, ভাইয়া আমার বাসায় কলকাতা সদরে প্রায় 5 মাস পর শ্বশুর বাড়ি আসলাম, কোন রাস্তা ছিল না এতদিন। এরপর আমি আসলাম, পরের দিনে বৃষ্টি হয়েছে, ওখান থেকে একজন ফোন দিছে, বলতেছে স্যার রাস্তা তো আগের মতো অবস্থা হয়ে গেছে, এখন আর করতে পারি না। অথচ আমাদের সেদিন পার্সোনিকে দেখলাম অনেকগুলো এলাকা আছে, একদিকে উন্নয়নের স্থল নাই, অপরদিকে স্থানীয় কিছু কিছু নেতা এলাকার মানুষদেরকে এমন ভাবে জিম্মি করে রাখছে যে মানুষ কথা বলার সাহস পায় না। সেদিন পার্সোনিকে আমি বলেছিলাম, দেখলাম তারা আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছে। একজন একটা রাজনৈতিক দলের সাবেক সভাপতি, সে বলছে, ভাই দেখেন আমাদের 12টা ঘর কিভাবে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে, আমরা ভয়ে কথা বলতে পারি না, আমাদের ঘর বাড়ি পুড়ে দেওয়া হয়েছে, আবার আমাদেরকে মামলা দেওয়া হয়েছে, আমাদের কাছে আমরা টাকা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুব ভালো। এই যে ভাটপাড়া থেকে একজন আমাকে ফোন দিয়েছে, এক রিক্সাওয়ালা, তাকে একটা মামলা দেওয়া হচ্ছে, 4 মাস জেলখানে পড়েছে, তার দেখার কেউ নাই। একবার মামলা দেওয়ার আগে ভয়, টাকা দেওয়া, মামলা না হলে মামলা দেবো, টাকা দিচ্ছে, এরপর মামলা দিচ্ছে, এরপর বলতে চার্জশিট থেকে নাম বাদ দেবো, আবার টাকা দাও। কেউ যদি জুলুম করে থাকে, কেউ যদি জালিম হয়, সে শাস্তি পাবে। কিন্তু আপনার চিন্তার সাথে আমার চিন্তার মিল নেই। এজন্য আপনি তাকে বারবার ভয়তে টাকা নেবেন, তার কাছে টাকা আদায় করবেন, আজ 5 লাখ দেবেন, কাল 1 লাখ দেবেন, সন্তানকে মারার হুমকি দেবেন, তাকে জেলখানে পাঠানোর হুমকি দেবেন। এই মিথ্যা ভয় দেখে বাংলার মানুষকে, কালবন্দিকার মানুষকে আর ভয় দেখানো যাবে না। এই জুলুম চলতে পারে না, এই জুলুমের অবসান হবে, কালবন্দি করবেন, কোন অপশক্তির জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। একদিকে এলাকাগুলোতে ভয় দেখানো হচ্ছে, অস্থিরতা করা হচ্ছে, শত শত নয় হাজারো সরকারি পুকুরগুলো দখল বেদখল করে রাখা হচ্ছে হাতে করে কয়েকজন ব্যক্তির মধ্যে। আমি বলেছিলাম, আজও বলছি, আল্লাহ যদি আমাদেরকে সম্মানিত করে, ইনশাআল্লাহ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় এই এলাকায় সরকারি খাস পুকুরগুলো আমাদের কর্মহীন যুবকদের মধ্যে আমরা এমন ভাবে বিতরণ করার চেষ্টা করবো নেগোসিয়েশনের মাধ্যমে, যাতে আমাদের হাজারো যুবকের কর্মসংস্থান এলাকায় তৈরি হয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার সুষ্ঠু পরিবেশ প্রধান শিক্ষকের পাচ্ছে না। প্রতিটা প্রধান শিক্ষকের একটাই কষ্ট, তাদের প্রিন্সিপালদের সুপারদের একটাই কষ্ট, আমাদের বেশিরভাগ সময়গুলোকে আমাদের স্থানীয় রাজনৈতিক নেতা এবং ম্যানেজিং কমিটি এইসব ম্যানেজ করে ব্যস্ত থাকতে হয়। আমাদের শিক্ষার মানকে নিয়ে কনসেন্ট্রেট করতে আমাদের অনেক বেশি ডিফিকাল্ট। কারণ আমরা দেখতে পাচ্ছি এবং দেখেছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এই এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে স্বল্প শিক্ষিত স্থানীয় নেতা থেকে বসিয়েছে, তারা বিভিন্ন নিয়োগদের কোটি কোটি টাকা দেওয়ার অফার করার চেষ্টা করছে। এরকম অথর্ব যাতে আমি দুনিয়াতে দেখি নাই, যে একটা মানুষগুলোর কারিগর যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানের 5ম শ্রেণীতে পাশ করে একজন লোককে সভাপতি বানায়, যার সাথ করে প্রতিষ্ঠান থেকে টাকা হয় আর তার কথা মতো চলতে হয়। এভাবে প্রতিটি এলাকায় ত্রাস সৃষ্টি করে
শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন করার চেষ্টা করা হচ্ছে। যেখানে কমিটি গঠন হচ্ছে না, যেখানে ভোট হচ্ছে, সরকারের সহযোগিতার চেষ্টা করছে, বিভিন্ন প্রশাসনকে প্রেসার দিয়ে সেই ভোটগুলো বন্ধ করার চেষ্টা করছে। অনেক জায়গায় আমি দেখেছি। আপনাদেরকে প্রতিটি জায়গায় রুখে দাঁড়াতে হবে। মনে রাখবেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। জুলাই আমাদের শিখিয়েছে আর কোন শক্তিকে ভয় নয়, আমাদের রুখে দাঁড়ানোর সময় হয়েছে। আমাদের সমাজের প্রতিটি স্তরে যে দুর্নীতি, চাঁদাবাজি, যা আমাদের জুলুম রয়েছে, সমস্ত জুলুমের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়াই করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আল্লাহ যদি চায়, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা এমন সিস্টেম করব যার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন মানুষরাই তার দায়িত্বে যেমন বসবে, ঠিক তেমনি ধারাবাহিকভাবে আমাদের জেনারেশনের চিন্তা এবং মনোভাব পরিবর্তনের জন্য একজন খাঁটি বাংলাদেশ হিসেবে তাদেরকে কিভাবে তৈরি করা যায়, তার জন্য আমরা দেশপ্রেমিক বানানো যায়, আমাদের শিক্ষা অবশ্যই সংস্কার আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থেকে আমাদের মা এবং বোনেরা, নারীরা, এই বাংলাদেশের 30 বছরের বেশি সময় নারী প্রধানমন্ত্রী ছিলেন। নারীর ক্ষমতা নিয়ে অনেক টকশো, গোল টেবিল, অনেক বক্তব্য হয়েছে, কিন্তু নারীদের, আমার মায়েদের মৌলিক অধিকার আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। গতকাল দেখলাম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন, সে অভিযোগ করে বলেছে কিভাবে এই রাষ্ট্রযন্ত্র তার মতো একজন নারীকে অ্যাবিউজ করে। এরকম প্রতিটি জায়গায় নারীদের হেনস্থার শিকার হচ্ছে। নতুন বাংলাদেশে এগুলো চলতে পারে না আমরা মনে করি। আমাদের মা বোনদের এরকম প্রতিটি জায়গায় তাদেরকে হেনস্থা করা বলা হয়। এই সমাজে এক ধরনের মধ্যবিত্ত এলিট তৈরি হয়েছে, যারা উপরে সুন্দর সুন্দর কথা বলে, উপরে ফিটফাট, নিচে সদরঘাট, তারা নারীর ক্ষমতার কথা বলছে, অথচ নারীকে তার ন্যূনতম সম্মান এবং মর্যাদা দিতে জানে না তারা। আল্লাহ যদি আমাদের সম্মানিত করে, নতুন বাংলাদেশে আমরা যেমন ইনক্লুসিভ পলিটিক্স শুরু করেছি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইনক্লুসিভ আমরা কমিটি দিয়েছিলাম, আমাদের ছাত্র সংসদের বিজয়ী হচ্ছে। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে আমাদের মা এবং বোনদের তাদের সম্মানের জায়গায় রেখে নতুন বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের এই জনসংখ্যা বাংলাদেশের প্রায় 8% মতো বিভিন্ন ধর্মের মানুষরা রয়েছে, বিশেষ করে আমাদের সনাতন ধর্মের ভাইরা রয়েছে। আমাদের কাহারগঞ্জ গ্রামের আমাদের 2 জনগোষ্ঠী একসাথে আমরা 100 বছর ধরে এলাকায় আমরা বসবাস করে আসছি। আমাদের সাংস্কৃতিক সংগতি রয়েছে, আমাদের একে অপরের ভালোবাসা রয়েছে। বিভিন্ন এলাকার আমার হিন্দু ভাইরা প্রতিদিন আমি ফোন পাই, কেমন আছি, কেমন কাজকর্ম করছি, তারা যেভাবে কার্যক্রম করছে এই আপডেট গুলো দেওয়ার চেষ্টা করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, একটা গোষ্ঠী রয়েছে, তাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে, তাদেরকে মামলা দেখাচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দখল করে হুমকি দেখায়, তাদের বাড়ি ঘর হুমকি দেখায়। আমরা বলেছি 14 জুলাই অভ্যুত্থানের পরে আমরা যেভাবে তাদের পাশে ছিলাম, ঐক্যভাবে পাশে ছিলাম, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে তাদেরকে সাথে নেই একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেক রাত হয়েছে, আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা মনে করি